আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা আশা করছি 25 তারিখ এই মাসের তিনি আমাদের দেশে আমাদের সঙ্গে থেকেই দেশ গড়ার নেতৃত্ব দিবেন। দেশ গড়ার কাজে মাঠে ময়দানে যেভাবে প্রেসিডেন্ট জিয়া, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গে থেকেই কাজ করেছিলেন এবং ওনাদেরই জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের প্রধান অতিথি তার বক্তব্য রাখছেন। এখন তার বক্তব্য রাখছেন। ধন্যবাদ আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জনপ্রত্যাশা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মঞ্চে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপস্থিত বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আলোচকবৃন্দরা যে সকল বিষয়ে আলোচনা করে গিয়েছেন আমি শুনছিলাম এবং আমি চিন্তা করছিলাম যে কোন বিষয়টি নিয়ে বলবো, বিকজ কম বেশি কনসার্নিং যেগুলো বিষয় দেশের, সেটি সাংবিধানিক হোক, সেটি আইনগত হোক, সেটি রাজনৈতিক হোক, সেটি উন্নয়নমূলক হোক, প্রায় সবগুলো বিষয়ই কম বেশি সকলেই ছুঁয়ে গিয়েছেন। তো আমি খুব চিন্তার মধ্যে ছিলাম যে কোথা থেকে শুরু করবো। টু বি অনেস্ট, আমি এখনো একটু কনফিউশনের মধ্যে আছি যে কোথা থেকে শুরু করবো, বিকজ অলমোস্ট সবই আলোচনা হয়ে গিয়েছে। এখানে মাহবুবুল্লাহ সাহেব একটি কথা বলেছেন এবং আমি মনে করি সবাই যে সকল বিষয় আলোচনা করেছেন তাদের সকলের বক্তব্যে সবচেয়ে প্রথম বিষয়টা হচ্ছে বোধহয় আমাদেরকে, অর্থাৎ যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরেকটি বিষয়, এখানে ডক্টর জাহিদুর রহমান সাহেব উনি ওনার কথায় বলেই গিয়েছেন বক্তব্যে যে আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে স্বৈরাচার ছিল অন্যায্য বিভিন্ন জায়গায়, সেটা সমাজ, শ্রেণী, প্রশাসন, ব্যবসা, বিভিন্নভাবেই হোক, বিভিন্ন স্তরে বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটি একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি আমরা, সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের বক্তব্যেই আপনারা বলে গিয়েছেন যে বিষয়টা, কোনো বিষয়টি উপস্থাপিত কোনো বিষয় খুব সহজ না। রাইট ডিসিশন, পপুলার ডিসিশন খুব সহজে নেওয়া যায়, বাট রাইট বা কারেক্ট ডিসিশন সবসময় পপুলার ডিসিশন যে রাইট হয় তা নয়, এবং সেই জন্য রাইট ডিসিশন নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। মাহবুবুল্লাহ সাহেব ওনার কথায় আরেক জায়গায় বলেছেন যে রাইট ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয়। উদাহরণ দিয়ে উনি বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এখানে অনেকজন অনেকগুলো কথা বলেছেন। আমি একটা ভিন্ন, যদিও বিষয়টি আমি অন্য জায়গায় আলোচনা করেছি, আপনাদের সামনে যতগুলো আপনারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন, কম বেশি আপনাদের সামনে যে ফোল্ডারটি আমরা দিয়েছি, প্রত্যেকের কাছে যে ফোল্ডারটি দিয়েছি, এই ফোল্ডারে যদিও 7টি বিষয় আমরা মূল এমফেসাইজ দিচ্ছি, এগুলোর ডিটেল বিষয়গুলি আমরা আমাদের ম্যানিফেস্টোতে দেবো এবং আরো অনেকগুলো বিষয় থাকবে ম্যানিফেস্টোতে। কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, নির্বাচনকে সামনে রেখে, জনপ্রত্যাশাকে সামনে রেখে যখন ভোটের জন্য চাইছি, খুব বেশি জিনিস সাধারণত মানুষ মনে রাখতে পারে না। মানুষের যেটা প্রয়োজন, যেটা ডক্টর জাহিদুর রহমান সাহেব বলেছেন, যে
জনগণ বলতে আমরা যাদের কাছে বিভিন্ন শ্রেণীর কাছে বিভিন্ন জিনিসের প্রায়োরিটি আছে। তো অধিকাংশ মানুষের কাছে, সাধারণ প্রান্তিক মানুষের কাছে যে বিষয়গুলো প্রায়োরিটি, আমরা সেইগুলোকে অ্যাড্রেস করেছি এবং সেই জিনিসগুলো আপনাদের সামনে আমরা আজকে ফোল্ডারের মধ্যে উপস্থাপন করেছি। একটি জিনিস, আমার কথাটা হয়তো একটার সাথে একটা একটু পুরোপুরি মিল নাও থাকতে পারে, তবে বোঝানোর স্বার্থে আপনারা যে বিষয়গুলো আলোচনা করেছেন তার বাইরে আপনাদের সামনে আরো সমস্যার গভীরতা বোঝানোর জন্য দু একটি বিষয় আমি তুলে আনতে চাই। এই ঘরে আপনারা যারা উপস্থিত আছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, এমনকি এই হোটেলের যারা স্টাফ বৃন্দ আছেন, যে কয়জন মানুষ এই ঘরে উপস্থিত আছেন, কম বেশি প্রত্যেকেই আপনারা ঢাকা শহরে থাকেন। প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয়, ট্রাফিক জ্যাম। আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি, কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে। তাহলে যেভাবে এনার্জি, যেভাবে সময়, পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে, এটা সয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের, কিন্তু এটা সয়ে গেলে তো চলবে না। আমাদেরকে সলিউশন বের করতে হবে। ঢাকা শহরে একটা পরিসংখ্যান, আমি জানি না এই মুহূর্তে কতটুকু সেটা সঠিক, প্রায় 1.5-2 কোটি মানুষ বাস করতেও শুনতাম, আমরা জানতাম, বাট এখন নতুন পরিসংখ্যান বলছে এটা বোধহয় 3 কোটির কাছাকাছি প্লাস মাইনাস হবে। এত মানুষ ঢাকা শহরে বাস করে। সেই মানুষের মধ্যে এতগুলো 3 কোটি মানুষও যদি বসবাস করে, 2.5 কোটি মানুষও যদি বসবাস করে, আমাদেরকে ধরে নিতে হবে প্রতিদিন প্রায় 2 কোটি মানুষ অন্তত চলাফেরা করছে। এই 2 কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে, কম বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে এরকম পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। সেটি বোধহয় নেই। চলাফেরার জন্য এনাফ স্কোপ তাদের থাকতে হবে, বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন মোবিলিটি থাকতে হবে। সেই বিষয়টি আলোচিত হয়নি, তবে এটি আপনারা দেখছেন, ফিল করছেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। ঢাকা শহরে যদি 3 কোটি মানুষ থেকে থাকে, এই মুহূর্তে 2.5 থেকে 3 কোটি মানুষ থেকে থাকে, একজন মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, সব রকম কাজের জন্য প্রয়োজন হয় 100 লিটারের মতন পানি। এই মুহূর্তে ঢাকা শহরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদেরকে বের করতে হয়, প্রায় 1000 ফিটের কাছাকাছি আমাদেরকে নিচে যেতে হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এতটা নিচে চলে গিয়েছে। খুব কাছে যেটা নদী, বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীটার পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। তার থেকে একটু দূরে শীতলক্ষা নদী, এটা মোটামুটি ব্যবহারের অযোগ্যের কাছাকাছি চলে এসছে। তারপরেও সেখান থেকে পানি এনে ফিল্টার করে বা পিউরিফাই করে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এখনই যদি আমরা সচেতন না হই, নতুন করে যেই পানি প্রজেক্ট হচ্ছে, এটা মেঘনা নদী থেকে আনছে, তবে মেঘনা নদীর আশেপাশে এখন মিল ফ্যাক্টরি অনেক কিছু হচ্ছে এবং কয়েক বছর পরে এটিও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনি এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় 2.5 কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে, যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি। 3 কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে, যদি স্ট্যাটিস্টিক কারেক্ট হয়ে থাকে। হিসাব করলে গড়ে 1 থেকে 1.5 লিটার পানি আমরা পাচ্ছি। এর ভয়াবহতাটা আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। এরকম একটি পরিস্থিতিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এইটা গেল একটা। আমি সলিউশনে যাচ্ছি না, বিশেষজ্ঞ আছেন, আমি পলিটিশিয়ান, বিশেষজ্ঞ আছেন, তারা আমাদেরকে নিশ্চয়ই দেবেন সলিউশন। কেউ যদি জিজ্ঞেস করেন সলিউশন কি আপনার কাছে আছে, বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন, কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। 7-15 দিন, 6 মাস, 1 বছরে হবে না, একটু সময় লাগবে, বাট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে। তবে আমি কয়েকটা সমস্যা আপনাদের সামনে তুলে দিলাম, কারণ এটি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো সেভাবে আমরা বিষয়টাকে ফিলও করি না, কিন্তু একটি বিরাট সমস্যা দেখা দিচ্ছে সামনে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচকবৃন্দ, আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে আমাদের ইপিজেড, সাভার ইপিজেড বা সেই অঞ্চলের কথা মনে হয় আলোচনা হয়েছে, যে কোনো একজন আলোচক বলেছেন এখানে। সেইখানে অনেকগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা কালার করে, ফেব্রিক ইন্ডাস্ট্রি, এগুলো আছে ওখানে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে ওখানে। আপনারা জানেন কিনা জানি না,
সাভারের অনেকগুলো চাপ কল যেখানে আছে, যেখান থেকে পানি বের হতো, সেখানে টিপলে এখন চাপ দিলে চাপ কলগুলো থেকে পানির সাথে কেমিক্যাল বের হয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো মিল ফ্যাক্টরি তারা সেই কেমিক্যালগুলোকে সরানোর জন্য বুদ্ধি করে তারা ওই গর্ত করে কেমিক্যালগুলো মাটির ভিতরে তারা ছেড়ে দিচ্ছে। কারণ ওই কেমিক্যালটাকে নিউট্রালাইজ করার জন্য যে প্লান্ট করা সেটা অনেক কস্টলি, সেটা না করে তারা এই সহজ বুদ্ধিটা করেছে, যার ফলে হচ্ছে ক্ষতিটা হচ্ছে এই কেমিক্যালগুলো মাটির ভিতরে যাচ্ছে এবং ধীরে ধীরে চারিদিকে স্প্রেড করছে, লিক করে চারিদিকে স্প্রেড করছে, এবং তার ফলে পরবর্তীতে সেটা কোনো একটা কাছে ধারের চাপকলের কাছে গেলে সেখান থেকে কেমিক্যাল পানির সাথে কেমিক্যালে উঠছে। আপনারা ভয়াবহতা চিন্তা করে দেখুন, এরকম একটা বিষয় যেখানে পুরো সয়েল, পানি তো নষ্ট হচ্ছে, পুরো সয়েলকে নষ্ট করে দিচ্ছে, সেখানে কিভাবে মানুষ বা মাছ বা জীব যেটাই বলুন না কেন বাঁচবে? কাজে এই বিষয়টি আমরা চিন্তা করেছি কি না, এই বিষয়টাও বোধহয় আমাদের চিন্তা করা প্রয়োজন। এরকম অনেকগুলো সমস্যা আমাদের সামনে আছে। আফদাল সাহেব এখানে একটি সমস্যার কথা বলেছেন যে আমাদের ইয়াং জেনারেশন তাদের একটি ড্রাগের সমস্যার কথা উনি বলেছেন। আমি আফদাল সাহেবকে অনুরোধ করবো, আফদাল সাহেব আপনি যদি আমাদের ফোল্ডারটা খুলেন, আপনি তাহলে দেখতে পাবেন ওখানে আমরা আমাদের শিক্ষা এবং ক্রীড়া নিয়ে যেই বিষয়টা চিন্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা যেটা গ্রহণ করেছি, আমরা যদি সেই পরিকল্পনাগুলোর 40% বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় ওই সমস্যা থেকে বের করে আনতে পারবো কেন ইয়াং জেনারেশন ড্রাগের ভিতরে যাচ্ছে। বিকজ একটা 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 মানুষ যখন বয়সটা ওরকম থাকে 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, আপনার তাকে তো ওই স্পেসটা তৈরি করে দিতে হবে যেখানে সে ডিবেট করবে, যেখানে সে গেমসে পার্টিসিপেট করবে, যেখানে সে আর্ট অ্যান্ড কালচারে পার্টিসিপেট করবে। এই স্পেসগুলো তো বন্ধ। কাজে তার শারীরিক শক্তি কোথায় সে ব্যয় করবে? তাকে স্পেসটা দিতে হবে। আমরা সেই স্পেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে সেই স্পেসটা আমরা তৈরি করব, এবং আমরা বিশ্বাস করি আপনি শুধু শাস্তি দিয়ে বা অন্য কোনো ট্রিটমেন্ট করে এটার সমাধান করা সম্ভব না। এটা তার মাইন্ডটাকে আপনাকে তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে, তাহলেই বোধহয় তাকে বের করে আনা সম্ভব এই সমস্যা থেকে। এখানে একজন সিনিয়র সিটিজেন, নারী সিনিয়র সিটিজেন, উনি বলেছেন মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা। আমরা যে ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি, কেন ইন্ট্রোডিউস করতে চাইছি? আমরা ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি এই জন্য যে উনি যেটা বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী, কাজে এই নারীকে যদি আমরা পেছনে রাখি তাহলে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কাজে তাদেরকে সাথে রাখতে হবে, কিন্তু তাদেরকে সাথে রাখতে হলে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা ব্যবস্থা গ্রেড 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। তার ফলে আমরা পরবর্তীতে দেখেছি যে নারীদের, মেয়েদের স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এনরোলমেন্ট বেড়েছে। পরবর্তী বিএনপি সরকার চাইছে, আল্লাহর রহমতে জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে পরবর্তী বিএনপি সরকার আমরা চাইছি যে এই শিক্ষিত নারীকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো। স্ট্যাটিস্টিক্স যা বলে যে পরিবারের মা যদি এডুকেটেড হন এবং একই সাথে যদি তার হাতে কিছু অর্থনৈতিক স্বাধীনতা থাকে, তাহলে সেই রিসোর্সটা উনি ব্যবহার করেন প্রথমত তার সন্তানদের স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার সন্তানদের শিক্ষার পিছনে, তৃতীয়ত উনি সেটা পরিবারের সচ্ছলতার জন্য ছোট ছোট জায়গায় ইনভেস্ট করেন, যেখান থেকে একটা রিটার্ন আসবে, ফলে তার পরিবার সচ্ছল হতে পারবে। আমরা যদি এখন চিন্তা করি এইভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে সহায়তা করলাম, প্রথম 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে আমরা রিটার্ন পাবো না, 5-7 বছর পরে গিয়ে ধীরে ধীরে আমরা রিটার্নটি পাবো। একটি মা যখন এই সচ্ছলতা পাবেন, তখন আস্তে আস্তে তার পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগটা বেটার পাবে, সুস্বাস্থ্যের সুযোগটা বেটার পাবে। আপনি একটি পরিবার, একটি গ্রাম, একটি উপজেলা, একটি শহর, একটি জেলা, একটি বিভাগ, ধীরে ধীরে একটি দেশ। আমাদের বর্তমানে যা আমাদের কাছে ডাটা আছে, সেখান থেকে আমরা দেখেছি 5 জন ধরে এরকম পরিবারের সংখ্যা, এবারে যে পরিবারের সদস্য সংখ্যা 5 জন, এভাবে দেশে 4 কোটি পরিবার আছে।
আমরা এই কার্ডটি জেনারেল করেছি, ইউনিভার্সাল করেছি, অর্থাৎ একজন কৃষকের স্ত্রী যেমন পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের টিচার পাবেন, ঠিক একই টিচারের স্ত্রী পাবেন। এখানে বসা অনেকেই আপনারা যারা আছেন তাদের স্ত্রীরাও পাবেন। বাট আমরা এখানে যারা আজকে বসে আছি, ডেফিনেটলি আমাদের সেই ফ্যামিলি কার্ডের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুবিধা আমাদের প্রয়োজন নেই, কাজে আমরা সেটা নিব না। আমাদের এইটুক অনেস্টি অবশ্যই আমাদের থাকবে ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আস্তে আস্তে পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, আমাদের 4 কোটি পরিবারকে হয়তো দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যদি 2 থেকে 2.5 কোটি পরিবারকে দিতে পারি, তাহলেই আমরা বিশ্বাস করি একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা একটা বেটার পজিশনে নিয়ে আসতে সক্ষম হব। এবং চিন্তা করে দেখুন, ওই ছোট ছোট পরিবারগুলো যখন লোকাল ইকোনমিতে, তার হাতে বেঁচে যাওয়া অর্থটা যখন লোকাল ইকোনমিতে আবার ইনভেস্ট করবে, লোকাল ইকোনমিটা আস্তে আস্তে কতটা ধীরে ধীরে স্ট্রং হবে এবং এটার পরিধি আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা একজন বলেছেন। লোকাল ইকোনমি যখন স্ট্রং হবে, তখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অটোমেটিকলি, দেশীয় যে এন্টারপ্রেনার যারা আছেন, অটোমেটিকলি কিন্তু তারাও সাপোর্ট পাবেন, তারাও এনকারেজড হবেন। কৃষক কার্ডের কথা এখানে আলোচিত হয়েছে। কৃষক কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্য একইভাবে, একজন কৃষক যে সারা জীবন সেই সাপোর্টটা পাবেন, নট দ্যাট তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত করা হবে। আর কোন ধরনের কৃষককে করা হবে? কয়েক রকমের কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র আছে, মাঝারি আছে, বৃহৎ কৃষক আছে। আমরা প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক পর্যন্ত আপাতত যাব। আমাদের বর্তমান যে ডাটা আমাদের হাতে অ্যাভেলেবেল ডাটা আছে, তাতে 1.5 কোটির মতন কম বেশি কৃষক আছে। এর মধ্যে আবার কয়েক ভাগ আছে। এই কৃষকগুলোকে কৃষক কার্ডের মাধ্যমে আমরা 10টি সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। তার ফলে যেটা হবে, যেই ব্যক্তি, যেই কৃষক 1টি ফসল, 2টি ফসল করেন, তাকে আমরা চেষ্টা করব 1টি ফসলের সম্পূর্ণ সুবিধা দেওয়ার জন্য। সেটি সার, বীজ, কীটনাশক সম্পূর্ণ। আমাদের হিসাব বলে তাকে যদি কন্টিনিউস 5 থেকে 7 বছর আমরা সাপোর্টটা দিতে পারি, প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষকে পরিণত হবার সম্ভাবনা প্রচুর, ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক হবার সম্ভাবনা প্রচুর। যদি তার জমির পরিমাণ নাও বাড়ে, অর্থনৈতিকভাবে সেই স্বাবলম্বী হয়ে ধীরে ধীরে উঠতে পারবে। লক্ষ্য উদ্দেশ্য মানুষকে, সব ধরনের মানুষকে, সাধারণ মানুষকে এম্পাওয়ার্ড করা, অর্থনৈতিকভাবে তাকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো। এখানে আলোচক বৃন্দদের মধ্যে বলেছেন, প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাকে। খুব সম্ভবত মাহবুবুল্লাহ সাহেব বলেছেন যে এই কার্ডগুলো প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু কতটুকু ইমপ্লিমেন্টেড হবে। আমি ওনার জানার জন্য বলতে চাই এবং সবার জানার জন্য বলতে চাই, এই কার্ডগুলো শুধু যে আমরা যারা রাজনীতি করি তারাই যে বসে করেছি তা না। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রশাসন বা বিভিন্ন প্রফেশনালস জড়িত এইসব কাজের সাথে। আমরা তাদের পরামর্শ নিয়েছি যে কিভাবে কাজগুলোকে আমরা যখন শুরু করব, কাজগুলোকে কিভাবে, এই কাজগুলোকে সরকারের নিয়ম কানুনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলো আমরা বিবেচনা করেছি। বাজেটের সংস্থান কিভাবে হবে, কিভাবে করতে হবে, কোথা থেকে বাজেটগুলো আসবে, কোন বাজেটটা অপ্রয়োজনীয় সেটাকে কাট করে এখানে এনে আমরা অ্যাড করব, এই ডিটেল কাজগুলো করা হয়েছে। কিন্তু একটি লিফলেটের মধ্যে যেহেতু এত ডিটেল দেওয়া সম্ভব না, সেজন্য আমরা এই বিষয়গুলো, ডিটেল বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করিনি। আমরা মানুষের স্বাস্থ্য সেবা যেটা এখানে আলোচনা হয়েছে, এখানে আমাদের যে কিনোট আজকে উপস্থাপন করেছেন আমাদের বোরহানুদ্দিন সাহেব এখানে কি নোট উপস্থাপন করেছেন। উনি ওখানে ওনার কি নোটে উনি বলেছেন যে স্বাস্থ্য সেবার কথা, উনি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এটি করার কারণ হচ্ছে আমরা খুব পপুলারলি বাহবা হাততালি পাওয়ার জন্য, জনসভায় ভোট পাওয়ার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ আমরা বলে দিতে পারি যে কোনো একটি জেলায় গিয়ে জনসভা করে যে আমরা এখানে 1000 বেডের হসপিটাল করব। চিন্তা করে দেখুন, 1000 বেডের হসপিটাল যদি করতে হয়, সেটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে করতে একটি নির্বাচন, একটি মেয়াদের সরকার পারই হয়ে যাবে, 5 বছরই পার হয়ে যাবে, তারপরে মানুষ এত সেবা পাবে।
আমাদের কাছে অ্যাভেলেবল যে ডাটা আছে সেই ডাটা আমাদেরকে বলে এই মুহূর্তে সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার আছে হেলথ ফ্যাসিলিটি এবং বেসরকারি যেটি আছে মোটামুটি সমান সমান, ক্ষেত্র বিশেষে বেসরকারিটা একটু বেশি, নার্স ডাক্তার বেড সংখ্যা সবকিছু মিলিয়ে। আমরা সেই জন্য চিন্তা করেছি যে ধরুন উদাহরণ হিসাবে আমি বলি, পিজি হসপিটালের ক্যান্সার ডিপার্টমেন্ট যেটা, সেখানে যে কিমো মেশিন আছে এই কিমো মেশিনটা হয়তো 100 জন রোগীকে কিমো সাপোর্ট দিতে পারে, মাসে ট্রিটমেন্ট করতে পারে সেখানে, কিন্তু সেখানে রোগীর সংখ্যা হচ্ছে কিউতে রোগীর সংখ্যা হচ্ছে লাইনে সিরিয়ালে রোগীর সংখ্যা হচ্ছে 200 জন, প্রতি মাসে জমা হচ্ছে 200 জন। এই মাসের 100 জন ক্লিয়ার করতে করতে আপনার আরো 200 জন মানে 300 জন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ধরি এভারকেয়ার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে সেখানে যে কিমো মেশিন আছে ওটারও ক্যাপাসিটি 200 জন, কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না, এফোর্ড করতে পারে না, তারা হয়তো মাসে 36টা রোগী পায়, 35টা রোগী পায়, পেশেন্ট পায় ওটার জন্য, বাকি হয়তো 70টা 65টা তাদের খালি থাকছে, দিতে পারছে না। আমরা যেটা চিন্তা করছি এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে 70টা তার সাথে বসে আমরা ক্যালকুলেট করবো যে তার কি খরচ, ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো, আমাদের সরকারের কি খরচ হবে। তখন পিজি হাসপাতালের যে কিউতে 100 জন আছে এখান থেকে নিয়ে আমি 70 জন রোগী তাকে দিব এবং তাকে বলবো তুমি একে ট্রিট করো। এটি করার কারণটা হচ্ছে আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটি ভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছি। শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন, চেষ্টা করতে তো দোষ নেই, পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি বাস্তবায়ন করতে তো দোষ নেই, আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। হলাম বা 100% সফল হলাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা, কিন্তু উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে খুব সংক্ষেপে আমাদের একটি চিন্তা, স্বাস্থ্যের ব্যাপারে একটি চিন্তা, অর্থাৎ আমরা চেষ্টা করব, কারণ একটি বিষয় আছে আমরা স্বীকার করি না করি, দুর্নীতির একটি বিষয় রয়েই গিয়েছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। আমরা যত নতুন হসপিটাল করব সেই হসপিটালের ওখানে তো বিষয় আছেই দুর্নীতির, মেশিন কেনার বিষয় আছে দুর্নীতির, পাবলিক মানি কেন আমরা জেনে শুনে অপচয় করব যেখানে আমার হাতে অন্য অপশন আছে, এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো, হেলথ সার্ভিস, তাহলে আমি সেই দ্রুত সার্ভিসটার মধ্যে কেন যাব না, আমি এই অপশনটা কেন চিন্তা করব না, বাস্তবায়নের চেষ্টা আমি করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। আমরা আরেকটি বিষয় করতে চাইছি, আমরা যদি দেখি উপজেলা লেভেল পর্যন্ত হাসপাতাল যেগুলো আছে, আপনাদের জানার জন্য আমি একটি ইনফরমেশন দিই, উপজেলা লেভেল পর্যন্ত যে এই মুহূর্তে 51 বেডের হসপিটাল আছে, এই 51 বেডের মধ্যে 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরবর্তীতে বাকি 20 বেড বেগম খালেদা জিয়া তার সরকারের সময় করেছিলেন, কাজে এটাও বিএনপির অবদান। এখন আমরা যেটি করতে চাইছি, একটি বাস্তবতা যদি আমরা চিন্তা করি, আমি একটু পিছনে আবার ফিরে যাই, যেই উদাহরণটা দিলাম এভারকেয়ার এবং পিজি হসপিটালের, ক্যান্সার দিয়ে আমি উদাহরণ দিলাম, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন এটি কি সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, সবকিছুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এটি জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া এসবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো শুধু প্রযোজ্য হবে ক্যান্সার পেশেন্ট অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা কিডনি ডায়ালিসিস, এরকম সিরিয়াস ম্যাটার যেগুলো, এরকম 4-5টি বিষয় এগুলো প্রযোজ্য হবে। বাকি সাপোর্টগুলো নর্মালি যেভাবে আছে সেটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। এখন আসি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মিনিমাম হেলথ সুবিধাটা কিভাবে আমরা পৌঁছে দিতে পারি। আমরা যদি জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করি, দেখুন 20 কোটি মিনিমাম জনসংখ্যা আমাদের, আমরা যতই হাসপাতাল দেই, যতই আমরা প্রাইভেট পার্টনারশিপ, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করি, যেটাই করি, আমাদের রিসোর্স কিন্তু খুব লিমিটেড। আমাদের জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কোনোভাবেই আমরা কোনো কিছু সামাল দিতে পারবো না। তো এখন তাহলে আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমাদেরকে প্রিভেনশনে যেতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে নিশ্চয়ই ডাক্তার হিসেবে কেউ আছেন, ফিজিশিয়ান আছেন, তাদের এটি জানা থাকবে। আমরা যদি ঢাকা মেডিকেল কলেজটিকে উদাহরণ হিসেবে গ্রহণ করি, ঢাকা মেডিকেল কলেজের হয়তো প্রতিদিন 1000 রোগীকে অ্যাড্রেস করার সক্ষমতা আছে, অর্থাৎ উদাহরণ হিসেবে বলছি, অর্থাৎ
সরকার যে পরিমাণ ওষুধ, যে পরিমাণ সব কিছু দেয়, ডাক্তার, নার্স, বেড সবকিছু মিলে হয়তো 1000 প্রতিদিন রুগীকে ঢাকা মেডিকেল কলেজ অ্যাড্রেস করতে পারে। কিন্তু আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে দাঁড়ান, আপনি দেখবেন প্রতিদিন না হলেও মিনিমাম 3000 পেশেন্ট আসছে। 3000 পেশেন্ট আসছে। তো আপনি আজকে 1000 শেষ করতে করতে কালকে আবার 3000 আসলো, কিন্তু আজকের যে 3000-এর 1000 নিয়েছেন রয়ে গেল 2000, কালকে হয়ে গেল এটা 5000। এটা একটা অসম্ভব ব্যাপার এটাকে ম্যানেজ করা। আমরা যেটা করতে চাইছি, আমরা দেশে পর্যায়ক্রমিকভাবে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাইছি। এখন এই হেলথ কেয়ারারদেরকে আমরা বেসিক কতগুলা ট্রেনিং দিব। ছোটখাটো অসুখ তারা ঠিক করে দিতে পারবেন, অর্থাৎ প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাইছি। প্রিভেনশন এটি ইউরোপে এখন খুব পপুলার। ইউরোপও দেখেছে, ইউকেতে আপনারা জানেন NHS আছে, বাট এরাও হিমশিম কাছে, এদের মতন দেশ, ইউকের মতন দেশ হিমশিম কাছে NHS-কে ম্যানেজ করতে। সেজন্য এরা চলে গেছে প্রিভেনশনে। হিসাব নিকাশ সবকিছু করে দেখা গেছে আমরা যদি প্রিভেনশনে মোটামুটি মানুষ অসুস্থ হয় এটার পরিমাণ যদি কমিয়ে ফেলা যেতে পারে, তাহলে যারা অসুস্থ হচ্ছে তাদেরকে বেটার সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই জন্য এই হেলথ কেয়ারের মাধ্যমে আমরা তাদেরকে দুয়ারে দুয়ারে, গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে পাঠাবো, পরিবারগুলোর কাছে পাঠাবো। তারা যাবে, তারা বলবে কি কি খাবার না খেলে হার্টের প্রবলেম কমে যাবে, হবে না, কি কি খাবার বন্ধ করলে ডায়াবেটিক হবে না, কি কি খাবার বন্ধ করলে কিডনির প্রবলেম হবে না, কিভাবে চললে, কিভাবে খেলে কিডনির প্রবলেম হবে না। এইভাবে তাদেরকে প্রিভেনশনের দিকে আগ্রহী করে তোলার চেষ্টা করবে এবং একই সাথে তাদেরকে মাইনর যেগুলা বাসায় বসে অসুখ বিসুখ ঠিক করা যায় এই ধরনের প্রেসক্রিপশনগুলো দিবে, এই ধরনের ট্রিটমেন্ট দিবে। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করব, আমাদের যেটা চেষ্টা আছে, আমরা চেষ্টা করব যে তাদেরকে পুরো একটা সার্ভারের ভিতরে নিয়ে আসতে, অর্থাৎ যেই গ্রামের জন্য যেই হেলথ কেয়ারার নিযুক্ত থাকবেন, সে যদি কোনো একটা বাসায় যায়, বাসায় যাওয়ার পরে যেই পরিবারের সাথে কথা বলছে ওই পরিবারের সব ডিটেল তার কাছে থাকবে, সে দেখে তখন ডিসিশন নিতে পারবে। প্রয়োজন হলে উপজেলা পর্যায়ে ডাক্তারের সাথে সে পরামর্শ করতে পারবে যে এই রুগীটার এই প্রবলেম, আমি বুঝতে পারছি না, আমাকে তাহলে বলুন কি এখন করতে হবে। যদি মনে হয় তখন সে উপজেলা পর্যায়ে তাকে প্রেসক্রাইব করবে। এইভাবে পুরো বিষয়টা আমরা চিন্তা করছি, অর্থাৎ প্রিভেনশনের উপরে আমরা জোর দিচ্ছি। শিক্ষার ব্যাপারে আলোচনা হয়েছে এখানে। আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। আমরা যদি বেটার শিক্ষক তৈরি করতে না পারি, আমরা যতই শিক্ষা দিই লাভ হবে না কোনো। এবং সেই জন্য এখানে মাহাদি আমিন ওর বক্তব্যে বলেছে যে আমরা প্রাইমারি শিক্ষক, প্রায় 3.5 লক্ষেরও বেশি প্রাইমারি শিক্ষক আছেন এই দেশে, তাদেরকে আমরা ট্রেন করতে চাই। এখন এতজনকে ঢাকায় নিয়ে এসে ট্রেন করা একটা কস্টলি ব্যাপার। আমরা এদের কাছে ডিজিটাল উপায়ে পৌঁছতে চাই, তাদেরকে পুরো ডিজিটাল সিস্টেমের আন্ডারে আনতে চাই, সো দ্যাট তাদেরকে ওই প্রসেসের মাধ্যমে আমরা ট্রেনও করতে পারি এবং একই সাথে তারা কি কি পড়াবেন, কি কি বিষয় পড়াবেন, সেগুলো সেই মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। একটি বিষয় ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে শিক্ষার পাশাপাশি অবশ্যই সামাজিক মূল্যবোধ, যা প্রায় আমরা শুনি সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এই সামাজিক মূল্যবোধটাও এই বিষয়গুলো তাদেরকে দিতে হবে। কাজেই বিষয়গুলো অনেক কঠিন, বিষয়গুলো অনেক বড়, তবে বিষয়গুলো ইম্পসিবল না। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা করতে সক্ষম হব বলে মনে করি। সম্মানিত সভাপতি, সম্মানিত সকল আমন্ত্রিত উপস্থিত বৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, আমরা যদি কথা বলি অনেক লম্বা হবে, তবে সংক্ষিপ্তভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে আমি তুলে দিলাম, কিছু বেসিক চিন্তা বিষয়গুলো। এর মধ্যে মানুষ আছে, এর মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে চিকিৎসা আছে, এর মধ্যে নিরাপত্তার বিষয়টি আছে, এর মধ্যে দুর্নীতির বিষয়টি আছে, আরেকটি বড় বিষয় হচ্ছে কর্মসংস্থান। আমাদের বিশাল একটি জনগোষ্ঠী আছে যারা তরুণ এবং তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আপনাদের যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারটি যদি দেখেন, এখানে নীল এবং সবুজের সংমিশ্রণে একটি কাগজ আছে। সেখানে আপনারা দেখবেন যে আমরা গত কয়েক বছর ধরে কাজ করে বের করেছি যে কতগুলো জায়গা আছে যেখানে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। আমরা কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থান, যে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাইছি, এই 1 লক্ষ হেলথ কেয়ারের মধ্যে আমরা শতকরা 80 থেকে 85% নারী হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করতে চাইছি।
এর ভিতরে আমাদের মধ্যে থাকছে ভোকেশনাল ইনস্টিটিউশন বা টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো তৈরি করা, তার ভিতরে ইংরেজি সহ তৃতীয় একটি ভাষার শিক্ষা কিভাবে আমরা দিতে পারি, যাতে কেউ একজন হেলথ কেয়ারের হিসেবে ট্রেনিং পেল। হেলথ কেয়ারের হিউজ ডিমান্ড এখন জাপানে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, কিন্তু ভাষার জন্য সে যেতে পারছে না। কাজে তাকে সেই ভাষা শিক্ষাটাও আমরা দিতে চাই। আমরা এর মধ্যে কতগুলো দেশের সাথে পৃথিবীতে যেই ভাষাগুলোর গুরুত্ব আছে এরকম কতগুলো ভাষা আমরা সিলেক্ট করেছি। আমরা যেমন ম্যান্ডারিনের কথা চিন্তা করেছি, আমরা জাপানিজ ভাষার কথা চিন্তা করেছি, আমরা ফ্রেঞ্চ কথা চিন্তা করেছি, জার্মান চিন্তা করেছি, আমরা অ্যারাবিক ভাষার কথা চিন্তা করেছি। বিকজ মধ্যপ্রাচ্যে আমাদের বহু মানুষ যায়, যে মানুষগুলো যায় তাদেরকে যদি আমরা কিছু ট্রেনিং দিতে পারি, একই সাথে যদি ভাষা শিক্ষা দিতে পারি, আমরা তাদের জবগুলো আর একটু বেটার স্কিলের জব তারা পাবে। পুরো বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করছি। অনেক দূরের পথ, কঠিন পথ, বাট আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা কাজগুলো করতে পারবো। কারণ আমাদের সকলের কথাগুলো কিন্তু এক। যারা বক্তব্য রেখেছেন, যারা আলোচনা করেছেন, আপনাদের চিন্তা ভাবনা এই ফোল্ডারে আমি যা দিয়েছি আপনাদের কাছে উপস্থাপন করছি, এখানকার যে আমাদের কথাগুলো সব চিন্তা ভাবনাগুলো কিন্তু এক। হয়তো বিভিন্ন শব্দের মাধ্যমে একটু ভিন্নভাবে আমরা উপস্থাপন করছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো এক। এতগুলো মানুষ যখন একইভাবে একই কথা একই কাজ চিন্তা করছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই ইনশাল্লাহ আমরা করতে কাজগুলো সক্ষম হব। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসেবে, রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের, এবং আমরা সকলে যারা বিশ্বাস করি যে এই কাজগুলো করলে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে আপনাদের সকলকে আমি একান্তভাবে বিনীত অনুরোধ করব। একজন বক্তা এখানে বলেছেন যে এয়ার কন্ডিশন ঘরের ভিতরে থাকলে হবে না, আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। ইয়াস, উনি সঠিক বলেছেন। আপনারা যে যারা অবস্থান থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন, জনগণের কাছে সহজ ভাষায় আম জনতা বলতে যাদেরকে বোঝায়, প্রান্তিক জনগণ বলতে যাদেরকে বোঝায়, আপনাদের যার যেই উপায় আছে, যেই উপায় আছে, তার মাধ্যমে যদি আমাদের এই কথাগুলো, আমাদের এই কাজগুলো, আমাদের এই পরিকল্পনাগুলো পৌঁছে দিতে পারেন, তাহলে আমি মনে করি দেশ এবং জাতির উপকার হবে। কারণ জাহিদুর রহমান সাহেব যেটি বলেছেন, একটি রাজনৈতিক কথা উনি বলেছেন, এই কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন, এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না, এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন। যেটি আপনারা আজকে এখানে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা আপনাদের প্রত্যেকটি মাধ্যমে, আপনাদের উপায়ের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসুন আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে। এই কাজের কোনো শেষ নেই, এটার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু অন্তত শুরু যাতে আমরা ভালো কাজগুলো করতে পারি। আসুন আজকের অনুষ্ঠানে এটিই হোক আমাদের প্রমিস, এবং এটিই হোক আমাদের প্রত্যাশা, জনগণের কাছে প্রতিশ্রুতি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এই অনুষ্ঠানকে সফল হওয়ার জন্য, বিশেষ করে মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দকে